নমস্কার, ক্যালকাটা নিউজে আপনাদের স্বাগত। আমি শিলাদিত্য। শুরু করছি আপনার কথা আপনাদের কথায়। আজকে আমাদের অতিথি রাজ্য বিজেপির নতুন সভাপতি শ্রমিক ভট্টাচার্য। শ্রমিকদা, অনেক অভিনন্দন এবং স্বাগত। আমরা শ্রমিকদার সঙ্গে অবশ্যই করে কথা বলবো, আলোচনা করব, কিন্তু তার আগে শ্রমিকদার পথ চলা দেখে নেব। এক বছর পূর্ণ সময়ে সভাপতি পেল রাজ্য বিজেপি। সুকান্ত মজুমদারের ব্যাটন হাতে নিলেন শ্রমিক ভট্টাচার্য। কিভাবে রাজনীতিতে পা শ্রমিক ভট্টাচার্যের? ৬২ বছর বয়সী শ্রমিক ভট্টাচার্য দীর্ঘদিনের বিশ্বস্ত সৈনিক সংঘ ও বিজেপির। ১৯৬৩ সালের ৫ই নভেম্বর জন্মবর্ষিয়ান এই বিজেপি নেতার। মাত্র ৮ বছর বয়স থেকে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সদস্য। সক্রিয় রাজনীতিতে প্রথম আত্মপ্রকাশ ১৯৮৫ সালের কলকাতা পুরসভা নির্বাচনে। ৬ নম্বর ওয়ার্ডে পদ্মপ্রার্থী প্রভাকর তিওয়ারির সমর্থনে প্রচারে এসেছিলেন অটল বিহারী বাজপেয়ী। ওই সভাতেই প্রথম কোনো রাজনৈতিক মঞ্চে বক্তব্য রাখেন শ্রমিক ভট্টাচার্য। ১৯৮৯ সালের লোকসভা নির্বাচনে তৎকালীন কলকাতা উত্তর পশ্চিম কেন্দ্রের বিজেপি প্রার্থী শান্তিলাল জৈনের সমর্থনে টালায় জনসভা করে বিজেপি। বক্তা হিসেবে ছিলেন শ্রমিক ভট্টাচার্য। শ্রমিক ভট্টাচার্যের দীর্ঘ রাজনৈতিক জীবনের বেশিরভাগটা কেটেছে হাওড়ায়। দক্ষিণ হাওড়া মণ্ডলের বিজেপি যুব মোর্চার সাধারণ সম্পাদকের দায়িত্ব সামলেছেন হাওড়া জেলা বিজেপি যুব মোর্চার সাধারণ সম্পাদকের পদ। মোট ৩ দফায় ১১ বছর ধরে সামলেছেন বিজেপি যুব মোর্চার সাধারণ সম্পাদকের দায়িত্ব। ২০১৪ লোকসভা নির্বাচনের সঙ্গে বসিরহাট দক্ষিণ কেন্দ্রের বিধানসভা উপনির্বাচন হয়। উপনির্বাচনে জয়ী হয়ে ১৮ মাসের জন্য বিধায়ক হন শ্রমিক ভট্টাচার্য। তবে ২০১৬ নির্বাচনে আর জিততে পারেননি তিনি। ২০১৯ লোকসভা নির্বাচনে দমদম থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন। রাজারহাট গোপালপুর কেন্দ্র থেকে ২০২১ বিধানসভা নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি, কিন্তু জয় অধরাই থেকে গিয়েছে। ২০২৪ দল তাকে রাজ্যসভার টিকিট দেয়। রাজ্যসভা থেকে জিতে সংসদে যান শ্রমিক ভট্টাচার্য। বর্তমানে তিনি স্বরাষ্ট্র মন্ত্রকের সংসদ বিষয়ক স্ট্যান্ডিং কমিটির সদস্য বস্ত্র মন্ত্রকের সংসদ বিষয়ক পরামর্শদাতা কমিটি, কল্যাণী এইমস, ন্যাশনাল জুট বোর্ডের। অক্ষরে অক্ষরে দলীয় শৃঙ্খল মেনে চলা শ্রমিক ভট্টাচার্য ২৬ নির্বাচনে বঙ্গ বিজেপিকে কতটা সাফল্য এনে দিতে পারে, এখন সেটাই দেখার। ক্যালকাটা নিউজ। শ্রমিকদা, ২০২৬ সামনে অবশ্যই করে লক্ষ্য, আরও তো পার্টির নানান কাজকর্ম, প্রচুর কর্মসূচি নিশ্চয়ই করে থাকবে। প্রায়োরিটি কি কি রাজ্য বিজেপির নতুন সভাপতি হওয়ার পর? প্রায়োরিটি কি কি? প্রায়োরিটি কি নয়, প্রায়োরিটি একটাই, পশ্চিমবঙ্গকে তৃণমূলের থেকে মুক্তি দেওয়া। বাংলা বাঁচতে চায়, বাংলা পরিত্রাণ চায়, বাংলা শিল্পায়ন চায়, নতুন শিল্পায়নের সম্ভাবনা দেখতে চায়, কর্মসংস্থানের সুযোগ চায়, মেধা প্রতারণা বন্ধ হওয়া চায়। আর সেজন্য পথ একটাই, ২০২৬ নির্বাচন, তৃণমূলের বিসর্জন। কতটা কঠিন লড়াই হতে পারে আপনার মনে হয় রাজ্য বিজেপির কাছে? প্রত্যেকটা নির্বাচনই একটা রাজনৈতিক দলের কাছে কঠিন। যে সুইপ করবে একদম নিশ্চিত আছে, তার কাছেও কিন্তু লড়াই কঠিন। কারণ রাজনীতিটা কোনো সময় ওই হাইওয়ে নয় যে এক প্রান্ত থেকে দাঁড়িয়ে অন্তত ৫ কিলোমিটারের ভিজিবিলিটি পাওয়া যাবে। ইটস এ জিগজ্যাগ ওয়ে, এটা চোরাবালির স্রোত। সুতরাং লড়াই তো কঠিনই, কিন্তু এই লড়াইটা কোনো রাজনৈতিক দলের হাতে নেই। কোনো রাজনৈতিক দল টেনে ধরতে পারবে না। পশ্চিমবঙ্গের মানুষ তারা মনস্থির করে নিয়েছেন যে তারা এবার তৃণমূলের বিসর্জন দেবে। কারণ মেধা যেখানে প্রতারিত, যেখানে অস্মিতা পদদলিত, যেখানে মানুষের সমস্ত মৌলিক অধিকারগুলো বাজেয়াপ্ত, যেখানে মানুষের সামনে আর কোনো চেনা পশ্চিমবঙ্গের ছবি নেই, সে যখন রাজ্যটাকে দেখছে যেটা আমার রাজ্য নয়, এটা আমার চেনা পশ্চিমবঙ্গ নয়, তখন স্বাভাবিকভাবেই মানুষ এবার ঠিক করেছে তৃণমূলকে বিসর্জন দেবে। শ্রমিকদা, কি করে এত কনফিডেন্স পাচ্ছেন? কোন জায়গা থেকে ২০২৬ একেবারে বিসর্জন, যেদিন আপনাকে স্বাগত জানানো হয় বা আপনার অভিষেক হয় সভাপতি হিসেবে, সেদিন আপনি এই কথা বলেছিলেন? দেখুন, আমার অভিষেক শব্দে একটু আপত্তি আছে। অভিষেক সেই দলই হয় যে দল ব্যক্তিকেন্দ্রিক, পরিবার কেন্দ্রিক, তো সেখানে উত্তরাধিকারীরা স্থলাভিষিক্ত হন। আমাদের গণতান্ত্রিক দল, আমাদের সর্বসম্মতভাবে একজন সভাপতি নির্বাচিত হন, সমস্ত প্রসিজিওর মেনটেন করে হন, সর্বস্তরে কথা বলার পরে হন।
তো পার্টি আমাকে এই দায়িত্ব দিয়েছে। এই দায়িত্বটা আমার একার নয়, ইটস টিম গেম। আমার আগের যারা সভাপতি ছিলেন তারা প্রত্যেকে আমার সঙ্গে থাকবেন। আমার যে নতুন টিম তৈরি হবে সেই টিম আমার সঙ্গে থাকবে। আগের যারা বিজেপির কর্মী সমর্থক বিভিন্ন দায়িত্বে ছিলেন সবাই থাকবেন। সংঘবদ্ধভাবে আমরা এই লড়াইটা লড়ব এবং আমরা বিশ্বাস করি মানুষ যে বাইনারি সেট করে দিয়েছেন 2021 সালে আমাদের বিরোধী দল বানিয়েও সিপিএম এবং কংগ্রেসকে বিধানসভা থেকে সরিয়ে দিয়েছেন। কালীগঞ্জের উপনির্বাচনেও সেটা অটুট আছে, শুরু হয়েছিল 2019 থেকে, সেটাই থাকবে। তৃণমূলকে হারাতে পারে বিজেপি, তাই নো ভোট টু বিজেপিতে গিয়ে নোটায় গিয়ে কেউ আমার মনে হয় পিছনের থেকে আর তৃণমূলকে ক্ষমতায় ফেরাবে না। এটা আমার রাজনৈতিক অভিজ্ঞতা বলতে পারেন, বিশ্বাস বলতে পারেন। আমি তো জ্যোতিষী নই, আমার কাছে কোনো টিয়া পাখির খাঁচা নেই, ভবিষ্যৎ দ্রষ্টাও নই, কিন্তু কিছু রাজনৈতিক মানে ঘটনাক্রম আমি দেখতে পাই, সবাই দেখতে পায়, যারা সাংবাদিক তারাও পায়। তো যদি আমরা ভারতীয় রাজনীতি এমনকি পশ্চিমবঙ্গের রাজনীতির গতিমুখটা লক্ষ্য করি যে কোন কোন সময় টার্নিং এসছে, তো এইটা একটা বিরাট সময়। কারণ নাহলে পশ্চিমবঙ্গ পশ্চিম বাংলাদেশ হয়ে যাবে। যে ছবি আমরা মুর্শিদাবাদে দেখেছি, যে ছবি আমরা মালদার কিছু কিছু জায়গায় দেখছি, যে ছবি বাংলাদেশে দেখেছি, যে ছবি মহেশতলায় দেখেছি, যে ছবি বাঁকড়ায় দেখেছি, যে ছবি আমরা বিভিন্ন সময় বাগনা নুলবেড়িয়ায় দেখেছি, দক্ষিণ 24 পরগনায় দেখেছি, যেভাবে দোকানে আগুন লাগানো দেখলাম আমরা খিদিরপুরে, তারপরে মানুষ তো দেখছেন, মানুষ ধর্মতলা দেখছেন, আমাদের চেনা এসপ্ল্যানেড ছোটোবেলার, তার চেহারা, তার সৌন্দর্য, তার আকর্ষণ, সেটা তো হারিয়ে গেছে। এটা মানুষ দেখেছেন। যখন মানুষ দেখছেন যে বাঙালির পরিচয় হচ্ছে কুলি, শিক্ষিতরা আইটি কুলি, সেক্টর 5-এ গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার 18,000 টাকা মাইনে চাকরি করছে, আর যারা লেখাপড়া কম জানেন, শ্রম দিতে পারেন, তারা একটাই রাস্তা তাদের সামনে, রাজমিস্ত্রির কাজ, কোনো জায়গায় জোগাড়ে, বা নয়ডা, গুড়গাঁও, দিল্লিতে বিভিন্ন গেস্ট হাউসে চা জল দেওয়ার কাজ। এটা তো বাঙালির চেহারা নয়। আমি কোনো পেশাকে ছোট করছি না, সার্বিক উত্তরণের প্রয়োজন আছে। বাঙালি আত্মবিস্তৃত হয়ে গেছে। বাংলা এবং বাঙালির যে মর্যাদা, তাদের সংস্কৃতি, তাদের চেতনা থেকে ধরনটা দূরে সরিয়ে দেওয়া হয়েছে। আমরা এখানে রবীন্দ্র নজরুল সন্ধ্যা দেখতাম, আমরা সঞ্চয়িতা এবং সঞ্চিতা পাশাপাশি মুখস্থ করতাম, কিন্তু আজ ওখানেও একটা ব্যবধান তৈরি করে দেওয়া হচ্ছে। এই বিভাজনের রাজনীতির বিরুদ্ধাচরণ করবে পশ্চিমবঙ্গের রাজনীতি সচেতন মানুষ। বাংলাদেশে যারা আক্রান্ত হচ্ছেন, ওই ঘোষ, বোস, দত্ত, মিত্র, সরকার, পোদ্দার, ঢোল, ওরা আমাদের রক্ত, আমাদের ভাই। আমরা কিছু করতে পারছি না। আমরা ইসকনের সন্ন্যাসীকে দেখলাম, তিনি জীবনানন্দের কবিতা বললেন, আবার আসিব ফিরে। তিনি বলেছিলেন মানুষের উদ্দেশ্য করে, এই দেশটাকে ছেড়ে চলে যেও না, এটা আমাদেরও দেশ। একজনও লোক এই দেশ ছেড়ে যাবে না। আমাদের সঙ্গে বাংলাদেশের একটা বর্ডার আছে 4007 কিলোমিটারের। আপনারা যদি সবাই এই দেশ ছেড়ে চলে যান, ভারতবর্ষে যান, তাহলে 4007 কিলোমিটারের বর্ডারটা শত্রুর হাতে চলে যাবে, আপনারা যাবেন না। তিনি যখন বলছেন শঙ্খ, চিল কিংবা শালিকের বেশে, তখন সত্যি মাথার উপর দিয়ে চিল উড়ে যাচ্ছে। একটা অন্য ধরনের অনুরণন সৃষ্টি করেছিল প্রত্যেকের মনে, কিন্তু আজ তার স্থান হয়েছে অন্ধ কারাগৃহে। তাকে যারা খাবার পৌঁছতে যেত, ওষুধ দিতে যেত, তাদেরও গ্রেপ্তার করে দেওয়া হয়েছে। তার জন্য যে আইনজীবী কোর্টে দাঁড়াবেন, তাকে মৃত্যুশয্যায় পাঠিয়ে দেওয়া হয়েছে। তো আমরা তো বলি এপার বাংলা ওপার বাংলা এক। আমরা তো বিভিন্ন সময় সাংস্কৃতিক আদান প্রদানের করে থাকি। এপারের মানুষরা ওপারে গিয়ে কবিতা পড়েন, গান করেন, ওরাও এদিকে আসে, এসে সিনেমা করে, আমাদের সাহিত্য পড়ে। তারা কিন্তু একবার প্রতিবাদ করলেন না। যৌথ উদ্যোগে আমরা সিনেমা তৈরি করতে পারি, আর এই জঘন্য বর্বরচিত আক্রমণ শুধু হিন্দুদের ওপর নয়,
বুদ্ধিস্ট খ্রিশ্চানরা বাদ যাননি, তাদের মনস্ট্রি ভেঙে দেওয়া হয়েছে, চার্চ ভাঙা হয়েছে, প্রতাপাদিত্যের বিভিন্ন স্মৃতি বিজড়িত স্থানকে ধ্বংস করা হয়েছে, প্রাচীন মন্দিরগুলোকে টার্গেট করা হয়েছে। এমনকি যারা ওখানে আওয়ামী লীগ করতেন বা যারা মুক্ত মনের মানুষ, সুশীল সমাজ আমরা যাদের বলে থাকি, যারা প্রতিবাদী, তাদেরও খুন করা হয়েছে, পুলিশকে খুন করে উপরে ঝুলিয়ে দেওয়া হয়েছে। এর কারণ কি? এর কারণ হচ্ছে একটা ধর্মান্ধ মৌলবাদী ইসলামিক ফ্যাসিজম, যেটা সারা পৃথিবীর সামনে মানব সভ্যতার সামনে একটা ক্যান্সার। ওটাকে শেষ করতে হবে। আর সেই র্যাডিক্যালাইজেশন আজকে পশ্চিমবঙ্গের ভিতর ঢুকেছে। যে ভাষায় আজকে বিভিন্ন ধর্মস্থান থেকে কথা বলা হচ্ছে, যে ভাষায় কিছু কিছু বাচ্চা বাচ্চা ছেলে আচরণ করছে, এটা কি, এর কারণ কি? এর পেছনে কি লুকিয়ে আছে? হঠাৎ একটা ওয়াকফ নিয়ে আন্দোলন শুরু হয়ে গেল। ৮০,০০০-এর উপর ওয়াকফ প্রপার্টি, তার মালিকানা আছে ৭,০০০ মতোয়ালির কাছে। যে প্রপার্টি থেকে দরিদ্র প্রান্তিক মুসলমানের উপকার হওয়ার কথা, বাচ্চাদের শিক্ষা পাওয়ার কথা, অসহায় মহিলাদের পাশে দাঁড়ানোর কথা, সেই প্রপার্টিতে প্রমোটিং হচ্ছে, লুট হচ্ছে, থানার সামনে হচ্ছে। মুখ্যমন্ত্রী যে ভবানীপুর তার নির্বাচনী কেন্দ্র, তার মধ্যে হচ্ছে। তো সেটা নিয়ে আন্দোলনের কি প্রয়োজন আছে? এটা তো মুসলমানের স্বার্থেই। সেখানে দেখা গেলো বাচ্চা বাচ্চা ছেলেরা নেমে তারা পাথর ছুঁড়ছে, হিন্দুদের দোকানঘর ভাঙচুর করেছে। আগের দিন যে মাস্টারমশাইয়ের কাছে পড়েছে, পরের দিন তলোয়ার নিয়ে তার উপরে ঝাঁপিয়ে পড়ছে। কিন্তু বাংলাদেশের যে র্যাডিক্যালাইজেশনের চিত্র আমরা দেখলাম, সেটাই দেখা গেল পশ্চিমবঙ্গে। বাংলাদেশে দেখা গেল ইন্দিরা গান্ধীর নামাঙ্কিত লাইব্রেরি, যে ইন্দিরা গান্ধীর জন্মদাত্রী বাংলাদেশের, রাজনৈতিক বিরোধিতা সত্ত্বেও অটল বিহারী বাজপেয়ী, যাকে ৭১-এর যুদ্ধের সময় দেবী দুর্গা বলে সম্বোধন করেছিলেন, সেই ইন্দিরা গান্ধীর লাইব্রেরিতে ৭০,০০০ বই, সব বই কিন্তু আগুন জ্বলে গেছে। ওখানে কিন্তু বাসারদার ওই ফুলবউও ছিল, ওখানে বাদল সরকারের বই ছিল, ওখানে যিনি ওই ত্রিশূলের ওপর কন্ডম পড়ানো কবি আছেন, তার কবি প্রতিভা নিয়ে আমার কোনো বক্তব্য নেই, কিন্তু যিনি পড়িয়েছিলেন তার বইতেও কিন্তু আগুন লেগে গেছে। অর্থাৎ এই যে র্যাডিক্যালাইজেশন আজকে চলেছে সর্বত্র, বহুত্ববাদকে ধ্বংস করার প্রশ্নে, মানুষের মত প্রকাশের অধিকারকে বাজেয়াপ্ত করার ক্ষেত্রে, এবং ভারতবর্ষকে দারুল হার্ব বলে ঘোষণা করে দিয়ে দারুল ইসলাম প্রতিষ্ঠা করার লক্ষ্যে আজকে এই র্যাডিক্যালাইজেশনকে বন্ধ করতে হবে। নাহলে পশ্চিমবঙ্গ বাঁচবে না। সীমান্তবর্তী জেলার যে জনসন্তুলন ছিল সেটা বদলে গিয়েছে। যদি শুধু বদলে যেত এসে যায় না, কারণ যদি কোনো মানুষ বর্ডার পার করার সুযোগ পায়, তো স্বাভাবিকভাবেই দুর্বল অর্থনীতির থেকে অপেক্ষাকৃত শক্তিশালী অর্থনীতির থেকে মানুষের স্রোত যায়। সমীক, একটুখানি আটকাচ্ছি। আপনি বাংলাদেশের ঘটনা এবং তার পরিপ্রেক্ষিত প্রতিচ্ছবির উদাহরণ দিলেন, যা আপনার এই মুহূর্তে মাথায় এসছে বা যে ভাবনার মধ্যে এই মুহূর্তে রয়েছেন। 2026কে লক্ষ্য রেখে এই বক্তব্য সামনে রেখে ভোট বাক্সে তার প্রতিফলন প্রত্যাশা করেন? এই নির্বাচন বাঙালি হিন্দুর অস্তিত্ব রক্ষার নির্বাচন। এই নির্বাচন মুক্তমনা, প্রগতিশীল, সচেতন মুসলিমদের জন্য শেষ নির্বাচন। না হলে একটা ইসলামিক রিপাবলিক হয়ে যাবে। এটা অস্তিত্ব রক্ষার লড়াই, এক। দুই হলো, এই মুহূর্তে পশ্চিমবঙ্গের অর্থনৈতিক স্থিতি যা, তারা সুপ্রিম কোর্টের অর্ডারকে কমপ্লাই করতে পারছে না, ডিএ দিতে পারলো না। পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রীর বিজিবিএসের মঞ্চে যারা থাকেন, যারা বলেন এত ভালো শিল্প সম্ভাবনা অন্য কেউ কোনোদিন তৈরি করতে পারেননি, এমনকি যিনি ব্র্যান্ড বুদ্ধ শব্দটাকে নিয়ে এসেছিলেন সেই শিল্পপতি, তাদের গত 9 বছরের ব্যালেন্স শিট দেখুন, তারা কোথায় বিনিয়োগ করেছেন। তাদের কাছে ডেস্টিনেশন বেঙ্গল নয়, তাদের কাছে এখন ডেস্টিনেশন হচ্ছে উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ। খুব গুরুত্বপূর্ণ প্রসঙ্গ ইতিমধ্যেই সমীকদা তুলেছেন এবং সেই জায়গায় পর পর পয়েন্ট ধরে ধরে বলছেন। আমরাও জানবো অবশ্যই করে, শুধু জানবো না, তারই সঙ্গে যেটা চলে আসছে এই মুহূর্তে, সবে সবে বৈঠক করে এসেছেন বা দেখা করে এসেছেন দিলীপ ঘোষের সঙ্গে। টিম গেমের কথা বলছেন, সেই টিমের অন্যতম সদস্য দিলীপ ঘোষ, তার সঙ্গেই বা কি কথা হলো সমীক ভট্টাচার্যের, জানবো একটা বিরতির পর। সঙ্গে থাকুন।
বিরতির পর আবারও আপনাদের স্বাগত আপনার কথায়। সঙ্গে রয়েছেন রাজ্য বিজেপি নতুন সভাপতি শ্রমিক ভট্টাচার্য। শ্রমিক দা, প্রশ্ন ইতিমধ্যেই বিরতির আগেই বলে দিয়েছিলাম, কি কথা হলো দিলীপ দার সঙ্গে? দিলীপদার সঙ্গে আমার যে কথা হয়েছে সেটা রুদ্ধদ্বার বৈঠক। সেটা অবশ্যই আমি কোনো স্টুডিওর ফ্লোরে বলবো না। দিলীপদার সঙ্গে শুভেচ্ছা বিনিময় হয়েছে। দিলীপদা আমাকে নতুন সভাপতি হিসেবে স্বাগত জানাতে এসেছিলেন, কিন্তু দুটো রাজনৈতিক ব্যক্তিত্বের সঙ্গে যদি আলাপচারিতা চলে এবং সেটা যদি রুদ্ধদ্বার হয়, তো নিশ্চয়ই আইপিএলের ম্যাচ নিয়ে হয়নি, যেটা হয়েছে রাজনীতির কথা নিয়ে হয়েছে, এবং তার বেশিরভাগটাই হয়েছে আমাদের দল নিয়ে কথা হয়েছে, আমাদের আগামী কর্মসূচি নিয়ে কথা হয়েছে। কী কথা হয়েছে সেটা আমি বলতে পারছি না। যেদিন আপনি সভাপতি হলেন সেদিনকে দিলীপ ঘোষকে আমন্ত্রণ জানানো হয়নি, এই বক্তব্য সামনে এসেছে, একটা অভিমানের জায়গা, কোনো কথা হলো? এরকম কোনো অভিমানের কথা দিলীপ ঘোষ জানাননি। আর যেদিন আমি সভাপতি হয়েছিলাম সেই মঞ্চে আমি ছিলাম আমন্ত্রিত। যেদিন নমিনেশন আমি জমা দিই সেদিন দুপুর 12টার সময় আমাদের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা আমাকে টেলিফোন করেন, করে বলেন যা সর্বসম্মতভাবে আমরা ঠিক করেছি যে তোমাকে মনোনয়ন দিতে হবে। এখন কোথায়? আমি বললাম এয়ারপোর্টে, জাস্ট দিল্লি থেকে নামলাম। ঠিক আছে, ফ্রেশ হয়ে বাড়ি চলে হয়ে 2টো থেকে 4টের মধ্যে নমিনেশন জমা দিয়েছি। তারপরের দিন আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে। প্রথমে কজন মহিলা ভলেন্টিয়ার আমাকে মঞ্চে তুলে দিলেন, বসলাম। কিছুক্ষণ পরে আমাকে একটা ধমক খেলাম আমাদের সিনিয়রের কাছ থেকে যে এখন কে ডেকেছে তোমায়। আমি আবার নিচে নেমে গেলাম। তারপরে আবার আমায় ডাকা হলো, আমি মঞ্চে উঠলাম। রবিশঙ্কর প্রসাদ আমার নাম ঘোষণা করলেন, কিন্তু পুরো প্রোগ্রামের সঙ্গে দূর দূর পর্যন্ত আমার কোনো সম্পর্ক ছিল না। ফলে দিলীপ ঘোষকে আমন্ত্রণ জানানো হয়েছিল কি হয়নি এটাও সে সময় আমার জানা ছিল না। তো এটা এখন একটা অতীত, ইটস আ ক্লোজ চ্যাপ্টার। এখন সামনের দিকে তাকানোর পালা, এবং সেই লড়াইয়ে আমরা সবাই সংঘবদ্ধভাবে লড়াই করব। এবং দিলীপ ঘোষ কোনো সময় দলের বাইরে তো ছিলেন না। এখন কিছু কিছু ঘটনা জনমনে ভিন্ন ভিন্ন অবস্থান তৈরি করে। আমি আগেও বলেছিলাম, অনেকে অনেক ধরনের কথা বলেছেন, আমি দিলীপ ঘোষকে দীর্ঘদিন ধরে চিনি। দিলীপ ঘোষ রাজনীতিতে নতুন সেই অর্থে, কিন্তু দিলীপ ঘোষ সেলেবেল কমিউনিটি নয়, এটা আমি বিশ্বাস করি। দিলীপ দাকে নিয়ে শেষ প্রশ্ন করব। 21শে জুলাই দিলীপ ঘোষকে নিয়ে খুব আলোচনা চলে আসছে, ওই তারিখের দিন কিছু একটা হতে পারে, এরকম কিছু কথা কি উঠছে হাওয়ায়? দিলীপ ঘোষ তো বলেছেন চমক দেবে না, অপেক্ষা করুন, চমক দেবে। চমক তো আছেই, তার জন্য অপেক্ষা করুন, দেখুন কি করেন উনি। শ্রমিকদা, একটু আগে আপনি বললেন যে এই মুহূর্তে মূলত পোলারাইজেশনের কথা। শুভেন্দু অধিকারী হিন্দুত্ববাদের কথা বলছেন, আর আপনি বলছেন বহুত্ববাদের কথা। অমিল, হিন্দু ছাড়ার কোথাও বহুত্ববাদ আছে নাকি? আমি কোনো ধর্মাচরণ করবার জন্য এখানে বসিনি, আর কোনো রাজনৈতিক দলের কাজও ধর্মাচরণ নয়। কেউ যদি রামায়ণের সুন্দরকাণ্ড সম্পর্কে কারোর মনে কোনো প্রশ্ন থাকে, সে নিশ্চয়ই বিজেপি অফিসে আসবে না, তার জন্য অন্য অফিস খোলা। আর কেউ যদি ওই কারবালা ময়দানের হুসেন হাসানের গল্প শুনতে চান বা তাদের বিশ্লেষণ চান, তারাও নিশ্চয়ই তৃণমূল কংগ্রেস অফিসে যাবে না। আমরা যারা রাজনৈতিক কর্মী, আমাদের কাছে মানুষ আসে হসপিটালে ভর্তি, স্কুল কলেজে ভর্তি, তাদের চাকরি, তাদের জীবন যন্ত্রণা নিয়ে, তাদের বিভিন্ন কথা ব্যথা নিয়ে আসেন, সেগুলোকে অ্যাড্রেস করাই আমাদের কাজ। আর হিন্দুত্ব কোনো বাদ নয়, এখানে কোনো নির্দিষ্ট বই নেই, নির্দিষ্ট কোনো দেবতা নেই। বলা হয় 33 কোটি। আবার জ্যোতিবাবু বলেছিলেন একবার 33 কোটি এক হয়ে গেল, কারণ এখানে তো দেখলাম বিশ্ব হিন্দু পরিষদ শিলা ইঁট পুজো করছে, তাহলে আরেকটা দেবতা বাড়লো। সেরকম দেবতার সংখ্যা আরও বাড়িয়ে নিতে পারেন। এটা যে ওয়ে অফ লাইফ, এই যে যত মত তত পথ, এটা আপনি কোথায় পাবেন? অন্য জায়গায় বলা নেই, অন্য কোনো ধর্মগ্রন্থে একথা বলা নেই, যত মত তত পথ। সেখানে বলা আছে যে পথ একটাই। যত মতবাদ আছে যদি ধর্মেরই বিচার করেন, কারণ আমরা মনে করি রিলিজিয়নের ধর্ম এক নয়, যত সে অর্থে রিলিজিয়ন আছে সেগুলো সমস্ত প্রবর্তিত। আর হিন্দু এটা হচ্ছে আবর্তিত। এখানে প্রত্যেকের মতাধিকার আছে, সমান্তরালভাবে পরস্পর বিরোধী মতকে চালিয়ে নিয়ে যাবার একটা রাস্তা আছে।
যাবজ্জীবন সুখং জীবে দৃঢ়ং কৃত্বা কীর্তং পিবেদ চার বাক্যেও আমাদের সমাজ, আমাদের সভ্যতা ঋষির মর্যাদা দিয়েছেন। বেশ্যাপুত্র বশিষ্ঠকে ঋষির আসনে বসিয়ে দিয়েছেন। আমাদের মতামত এতটাই প্রগ্রেসিভ ছিল। এই যে নারী স্বাধীনতা অধিকারের কথা বলছেন, আমরা যে পঞ্চসতীর কথা বলি, অহল্লা, দ্রৌপদী, কুন্তী, তারা, মন্দাদরী তথা পঞ্চকন্যা স্মরে নিত্যম মহাপাতক নাশনম, এরা কেউই একগামিনী ছিলেন না, কিন্তু তারপরেও আমরা তাদের সেই উচ্চতায় দেখিয়ে দিয়েছি। তো সুতরাং আমাদের সমাজ গতিশীল সমাজ, আমাদের সমাজ বিভিন্ন আবর্তিত হয়েছে বিভিন্ন সময়ের মধ্যে। আমরা এক স্ত্রীর পঞ্চস্বামী দেখেছি, আবার এক স্বামীর পঞ্চস্ত্রী দেখেছি। এই সমস্ত পরীক্ষা নিরীক্ষার মধ্যে দিয়ে সমাজ এগিয়েছে। তো এটা নিয়ে বিভিন্নভাবে যারা কাটাছেড়া করছেন তাদের আমি বলছি, হিন্দুত্ব কোনো বাদ নয়। তবে হ্যাঁ, এই অবস্থাটা, এই বহুত্ববাদকে যদি ঠিক করে লালন পালন করতে হয়, তাহলে তার জন্য একটা চারণভূমির প্রয়োজন আছে, শক্তিশালী, যেখানে অন্যের মতকে কেউ দাবিয়ে দেবে না, যেখানে মাথা উঁচু করে কেউ বলতে পারবে যে যত মত তত পথ, যেটা এই মুহূর্তে বাংলাদেশে আপনি বলতে পারবেন না। যেখানে মানুষ নির্ভয়ে শাঁখ বাজাতে পারবে, যেখানে মানুষ নির্ভয়ে আজান দিতে পারবে, যেখানে মানুষ মৃতদেহ নিয়ে যাবার সময় হরিবোল ধ্বনি দিতে পারবে, কেউ বাধা দেবে না। যেখানে সরস্বতী পুজো করলে স্কুলের দেওয়ালে পোস্টার লাগানো হবে না যে মূর্তি পূজা বন্ধ করো, যেখানে কেউ চ্যালেঞ্জ করবে না যে সরস্বতী পুজো করলে আমাদের নবী দিবস পালন করতে হবে। এটা আমরা চাই না। আমরা তো চাই শান্তিপূর্ণ সহাবস্থান। আমরা তো ভারতীয়ত্ব বা হিন্দুত্ব যে ভাষাতেই বলুক না কেন, আমরা তো নতুন কিছু বলিনি। বিজেপি যা বলেছেন কিন্তু ঋষি অরবিন্দ বলেছেন, স্বামী বিবেকানন্দ বলেছেন, আমরা তাদের কথারই পুনরাবৃত্তি করছি। শ্রমিকদা বলছেন যে পুনরাবৃত্তি এবং সেই পথ অনুসরণ করেই 2026 শুরু থেকে শেষ অবধি 2026-এর লক্ষ্যে কিন্তু এখনো অবিচল, মানে শুরু থেকে শেষ মানে ইন্টারভিউ। আর কোন কোন দিক আমরা জানার চেষ্টা করব। শুধু তাই নয়, তারই সঙ্গে শ্রমিকদার জীবন এবং তারপরে এই সভাপতিত্বে চলে আসা, যেটাকে তিনি বলছেন পার্টির স্বাভাবিক কাজের অঙ্গ হিসেবেই। কোথায় জানবো আরো একটা বিরতির পর, সঙ্গে থাকুন। বিরতির পর আবারও আপনাদের স্বাগত। আপনার কথায় সঙ্গে রয়েছেন শ্রমিক ভট্টাচার্য। শ্রমিক দা বারবার করে বলছেন স্বাভাবিক প্রসেস এবং দলীয় শৃঙ্খলা অনুযায়ী যা যা হয়েছে। আর শ্রমিক দা অভিষেক বলতে যদিও নারাজ, শ্রমিক দার সভাপতি হওয়ার পর বিভিন্ন প্রতিক্রিয়া পাওয়া গেছে রাজনৈতিক মহলে, বিভিন্ন রাজনৈতিক দলের ঠিক কি প্রতিক্রিয়া, এমনকি বিজেপি নেতৃত্বেরও কি প্রতিক্রিয়া পাওয়া গেছে শ্রমিক দা নতুন সভাপতি হওয়ার পর রাজ্য বিজেপির? শোনা আমি বলতে পারবো না, পার্টির যারা সর্বোচ্চ নেতৃত্ব তারা জানেন। আমি সাধারণ কর্মী, আমাকে যেখানে বলা হয় সেখানে যাই। পার্টি আমাকে যেতে বলেন তাই আমি যাই। মতে মালদা, মতে মুর্শিদাবাদ, মতে মহেশতলা, দায়ীকে মই মমতা। আপনি ভাবতে পারবেন না, বাংলায় হিন্দু পলায়ন ঘটেছে স্বাধীনতার পরে প্রথমবার। ধুলিয়ান শামশেরগঞ্জ থেকে হিন্দুরা দেশি নৌকায় চেপে মালদার স্কুলে গেছে। হিন্দু জাগো, হিন্দু জাগো, হিন্দু জাগো। শুভেন্দু অধিকারী এসব শুনলে তো ওনাকে গোঁতাতে আসবেন। আসলে বিজেপি তাদের মুখ এবং মুখোশ নিয়ে কনফিউজড। বিজেপি মনে প্রাণে তাদের যে অভিমুখ, সেটা শুভেন্দু অধিকারীর মুখ থেকে বেরিয়ে যায় যে আমাদের মুসলিমদের ভোট চাই না, আমরা শুধু হিন্দু। এগুলো তো অপোজিশন লিডার বারবার বলছেন। এখন শ্রমিক ভট্টাচার্য একটা পরিচালিত মুখোশ দিয়ে সেই ড্যামেজটাকে ঢাকতে চাইছেন। এখানে দুটো রাজনৈতিক দলকে আপনারা পছন্দ করেছেন। একটি রাজনৈতিক দল সরকার চালাচ্ছে, আর আরেকটি রাজনৈতিক দল বিরোধী আসনে আছে। তারা কিন্তু এই বিষয়টা শুধু পশ্চিমবাংলা 2026-কে সামনে রেখে হিন্দু মুসলমান করতে যাচ্ছেন। আপনার কথায় যে কথা আমরা তুলে ধরছিলাম, ইতিমধ্যে প্রতিক্রিয়াও আপনাদের সামনে তুলে ধরেছি। শ্রমিক দা বললেন হিন্দুত্ববাদের কথা বিজেপি বলে না,
হিন্দুত্ববাদ বলে কিছু হয় না, কথাও বলেছেন। আর ইতিমধ্যেই যে প্রতিক্রিয়াগুলো আপনাদের সামনে আমরা তুলে ধরেছি, সেই প্রতিক্রিয়ায় বারবার করে কিন্তু হিন্দু মুসলিমের প্রসঙ্গ তুলে আসছে। শ্রমিকদা, ঠিক এই জায়গাতেই প্রশ্ন, আপনি হিন্দুত্ববাদ বলে বলতে চাইছেন না? শুভেন্দু অধিকারী তার অবস্থান আগে থাকতেই স্পষ্ট করেছে, এবং আপনার বিরোধী দল, সেটা বাম হতে পারে, কংগ্রেস হতে পারে এবং তৃণমূল কংগ্রেস হতে পারে, তাদের বক্তব্যে একেবারে স্পষ্ট হয়ে যাচ্ছে হিন্দুত্ববাদকে প্রতিষ্ঠা করার জায়গা হিন্দু মুসলিম ভাগাভাগির কথার বিষয়। আপনি এই জায়গাটা কি করে অ্যাভয়েড করে যেতে পারেন? দেখুন, ভারতের জাতীয় জনজীবনকে হরিজন, গিরিজন, আদিবাসী, বনবাসী, বর্ণ হিন্দু, বর্ণ ক্ষত্রিয় বিভিন্ন নামে কংগ্রেস টুকরো টুকরো করে স্বাধীনতার পর থেকে নির্বাচন করেছে। এমনকি যারা লোহিয়াপন্থী সমাজতন্ত্রী ছিলেন পরবর্তীকালে, তারা কিন্তু কার্যত সোশ্যাল ইঞ্জিনিয়ারিং নামে ওই কাস্ট ইকুয়েশন তৈরি করেছে। আমরা বিভিন্ন ধরনের স্লোগান শুনেছি, তিলক তরাজু আর তলোয়ার ইনকো মারে জুতে চার, অজগর, ভুরাবাল, এগুলো সমস্তই ওই কাস্ট ইকুয়েশনের কনক্লুশন। তো এর সঙ্গে সঙ্গে মানুষ কি বলেছেন, এর যে কোনো জায়গায় আমরা আবার আসামে শুনেছি আলিকুলি বাঙালি একটা ইকুয়েশন। তো আমাদের অ্যাপ্রোচটাই তো ভিন্ন। আমরা এই রাজনীতি কোনো সময় জনসংঘর সময় থেকে করিনি। আমাদের কাছে হিন্দু মুসলমান আলাদা কিছু নেই, আমাদের কাছে পুরোটাই হচ্ছে পশ্চিমবঙ্গবাসী। এখন কেউ যদি এই লাইনকে শুধুমাত্র মুসলমানদের ভোটার হিসেবে ভাবতে শুরু করেন, সেখানে আমাদের আপত্তি। আর মুসলমান সমাজকে তখন চিন্তা করতে হবে যে কতদিন মুসলমান হয়ে থাকবেন, কতদিন ভোটার হয়ে থাকবেন। আপনাদের তো মনুষ্যত্বের মর্যাদা দিচ্ছে না, কিন্তু কার্যত আপনাদের হাতের ক্রিয়নক বানাচ্ছে। ব্লক ভোটের স্বার্থে পেট ভর্তি মাছের ঝোল ভাত খেয়ে দুপুরবেলা সন্ধ্যাবেলায় ওই তৃষ্ণার্ত অভুক্ত মুসলমানের সঙ্গে একটু ফলের রসকে রোজা খোলার নাটক করছেন। এগুলো হয় না, এগুলো চলতে পারে না। আমাদের বক্তব্য অত্যন্ত স্পষ্ট। আমাদের লড়াই কোনো মুসলমানের বিরুদ্ধে নয়, আমাদের লড়াই মুসলিমের দারিদ্র্যের বিরুদ্ধে, তাদের পিছিয়ে থাকার। বোঝাতে পারছেন রাজ্যের মুসলিমদের? রাজ্যের মুসলমানদের নিজেদের বুঝতে হবে। আমরা তো কালীগঞ্জ এক একটা মুসলিম বুথে 5-6 করে ভোট পেয়েছি, ডাবল ডিজিটও পার করতে পারিনি। স্পষ্ট কথায় ভোট বাক্সে এখনো পর্যন্ত কিন্তু তৃণমূলই এগিয়ে আমরা রয়েছে। কি করে সামলাবেন? মানে আপনি বলছেন যে মুসলমানদের উপনির্বাচনে তৃণমূল যা সঙ্গে সাধারণ নির্বাচনের দূর দূর পর্যন্ত কোথাও কোনো সম্পর্ক নেই। পশ্চিমবঙ্গে 2024-এর রিফ্লেকশন কি তাই এসেছিল? আপনি যদি বলেন সাধারণ নির্বাচনের কথা, 2021-এ 77 হলো, তারপরে 2024-এর নির্বাচনে কি হলো, 2019-এ অত বড় সাফল্য লোকসভা নির্বাচনে এই রাজ্যে। সাফল্য হঠাৎ একটা প্যারামিটার হাই হয়ে গেলে সেটাকে স্টেবল হতে গেলে একটা যে জায়গায় গিয়ে এসে, যেরকম বাজারে কারেকশন হয় না, শেয়ার মার্কেটে কারেকশন হয় না, তো ওরকম একটা জায়গায় দাঁড়িয়েছে। আমাদের ভ্রান্তি ছিল, আমাদের বিচ্যুতি ছিল। আমরা প্রত্যেকটা নির্বাচনকে ক্লোজলি ওয়াচ করেছি, আমাদের ভুলগুলোকে আমরা চিহ্নিত করতে পেরেছি। আশা করি আমরা, আমাদের পুরো টিম, আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব বিষয়গুলোকে চিহ্নিত করেছেন এবং আমরা সেগুলোকে নিয়েই আগামী নির্বাচনে যাব। আমি আবার বলছি, এই নির্বাচনটার ভাগ্য মানুষ নির্ধারণ করে দেবে। আমাদের কাছে আবেদন, কোথায় ভুল? সংগঠন সঙ্গে আরো কি? আমাদের বুথ বিভিন্ন স্টুডিওয়ে আমি যাচ্ছি সভাপতি হওয়ার পরে, এক এক জায়গায় এক একটা বুথের সংখ্যা পাচ্ছি। মানে বিজেপির বুথ নিয়ে সবাই এত চিন্তিত, সাংবাদিক। না, আমরা কোনো সংখ্যা বলিনি, আপনাকে জিজ্ঞেস করছি, আপনি আপনার তথ্যই বলুন। 100% বুথে তো আমাদের সংগঠন নেই, স্বাভাবিক আছে। মাইনরিটিসদের মধ্যে আমাদের পেনিট্রেশন কম, সংখ্যালঘু বুথে আমাদের প্রাপ্ত ভোটের সংখ্যা বহু জায়গায় ডাবল ডিজিটে নেই। এগুলো আমরা ধরে নিয়েই নির্বাচনে যাচ্ছি, অঙ্ক কষেই নির্বাচনে যাচ্ছি। আমি যে অ্যাপিলটা করছি, আমি মুসলমানদের ভাবতে বলছি যে আপনাদের অর্থনৈতিক অবস্থার সঙ্গে গুজরাটের যারা মুসলমান আছে তাদের অর্থনৈতিক অবস্থার কথা চিন্তা করুন। আপনারা যদি মনে করেন যে আপনাদের ভোটে তৃণমূল ক্ষমতায় আসবে, আপনারা যদি মনে করেন এই ধর্মান্ধ মৌলবাদীদের সঙ্গে একই পংক্তিতে আপনারা দাঁড়িয়ে যাবেন, তাহলে ভুল করছেন। আপনাদের পরবর্তী প্রজন্ম ধ্বংস হবে তাতে। আপনারা যদি মনে করেন যে আফজল গুরুর পথে চলবেন, তাহলে ভুল করবেন। আপনারা যদি বাঙালি হিসেবে নিজেদের পরিচয় দিতে চান, তাহলে আপনারা সেই পংক্তিতে দাঁড়ান যে পংক্তিতে এস ওয়াজেদ আলী আছেন, যে পংক্তিতে সৈয়দ মুস্তফা সিরাজ আছেন, আলী আছেন, যে পংক্তিতে কাজী নজরুল ইসলাম আছেন।
সেই পংক্তিতে আপনারা দাঁড়ান। এটা আমাদের অ্যাপিল। আর তাদের সমাজের মধ্যে সমাজ সংস্কারক প্রয়োজন আছে। সুমিতা, আপনি তো নিজেই কার্যত মেনে নিচ্ছেন যে এ রাজ্যের মুসলিম ভোট একেবারেই চলে গেছে তৃণমূল কংগ্রেসের ঝুলিতে। সেই জায়গা থেকে রিটার্ন আনবেন কি করে? মানে প্রথমেই তো হতাশার জায়গা চলে আসছে, তাই নয় কি? আমার কোনো জায়গায় হতাশা নেই। আমরা যদি একজন মুসলমানও পশ্চিমবঙ্গে বিজেপিকে ভোট না দেয়, তারপরেও বিজেপি পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসবে, একদম সহজ সরল অঙ্কে আসবে। মানুষ পশ্চিমবঙ্গকে ক্ষমতায় নিয়ে আসবে, কিন্তু তাতে পশ্চিমবঙ্গের ভবিষ্যতের চেহারা যেটা হবে সেটা কিন্তু খুব একটা কাঙ্ক্ষিত হবে না। সেজন্য আমরা সেটা চাই না। আমরা সমন্বয় চাই, সংঘর্ষ নয়। আমরা বোঝাতে চাই যে এখন যে পশ্চিমবঙ্গ আমরা দেখছি আমার রাজ্য নয়, এ আমার চেনা পশ্চিমবঙ্গ নয়। এখানে তো রবীন্দ্রনাথের বিশ্বভারতী বিশ্ব বাংলা দিয়ে চ্যালেঞ্জ রয়ে যাচ্ছে। তো রবীন্দ্রনাথই চ্যালেঞ্জের মুখে, বিদ্যাসাগর চ্যালেঞ্জের মুখে। একটা রাজনৈতিক হাতিয়ার হিসেবে বিদ্যাসাগরের মূর্তি ভেঙে দেওয়া হলো, বলা হলো বিজেপি বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছে। শ্যামাপ্রসাদ মুখার্জি, যিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রথম রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে এসে যেদিন উনি সমাবর্তন অনুষ্ঠানে বাংলায় ভাষণ দিয়েছিলেন, সেটা প্রথম ছিল ব্রিটিশ ইন্ডিয়া, সেদিন বহু ছাত্র বয়কট করে চলে গিয়েছিলেন। তাহলে কি এসে গিয়েছিল শ্যামাপ্রসাদ মুখার্জির? তিনি তো এই জমিটা তৈরি করে দিয়ে গেছেন। আজকে এই যে স্টুডিওয়ে বসে আছে, এই স্টুডিও হাউস যিনি তৈরি করেছেন, তিনিও এ বাংলার মানুষ নন, তিনিও ওভার বাংলা থেকেই এসেছেন। কোথায় ছিল জ্যোতি বসু, প্রমোদ দাশগুপ্তর বাড়ি? কোথায় ছিল প্রশান্ত সুরের বাড়ি? কোথায় ছিল সৌগত রায়, তথাগত রায়ের বাড়ি? কোথায় ছিল সোমেন মিত্র, তপন শিকদারের বাড়ি? কোথায় ছিল রাম ঠাকুর, অনুকূল ঠাকুর, বালক ব্রহ্মচারীর বাড়ি? এরা সবাই ওপারের। ওপারে কিন্তু গান্ধীবাদ চলেনি, বহুত্ববাদ চলেনি, আমাদের একাত্ম মানববাদ চলেনি, একই বৃন্তের দুটি ফুল চলেনি, মার্ক্সবাদ চলেনি, দুনিয়ার মজদুর এক হও চলেনি। আমরা সবাই পালিয়ে এসেছিলাম, কারণ একটা ধর্মান্ধ মৌলবাদ। আমরা এখানে কেন এসেছিলাম? যেখানে আমরা আমাদের মতো করে কথা বলতে পারবো, আমাদের মতাদর্শ নিয়ে বাঁচতে পারবো, আমরা গরিব মানুষের পাশে থেকে লড়াই করতে পারবো, যে যার পথ বেছেছেন। সেজন্যই 1947 সালের 20শে জুন নিজেদের অবস্থান ত্যাগ করে জ্যোতি বসু, রতনলাল ব্রহ্মণ এই প্রস্তাবের পক্ষে চলে আসে। আমি একটুখানি আটকাচ্ছি শ্রমিকদা, আপনি এই কথাটা বলছেন, কিন্তু ওনারা উপস্থিত ছিলেন না অ্যাবস্টেইন করেছিলেন? মৌনতাই সম্মতির লক্ষণ, পরিস্থিতির বাধ্যবাধকতা। আমি তো আবার বলছি, সবচেয়ে প্রবল এবং মানে কট্টর সমর্থক ছিলেন তারা টু নেশন থিওরির। মাইনরিটি হ্যাজ আ রাইট টু সেলফ ডিটারমিনেশন। আত্মনিয়ন্ত্রণের অধিকার চাই, হিন্দু মুসলমান দুটি পৃথক জাতি, একই সঙ্গে থাকতে পারে না, এটা তাদের বক্তব্য। তারা ব্রিটিশের কাছে ভারতবর্ষকে টুকরো টুকরো করে, আমার প্রশ্ন, না আমার শেষ করে দিই, টুকরো টুকরো করে তারপর ডমিনিয়ন স্ট্যাটাস দেওয়ার কথা বলেছিলেন, যাতে বিপ্লব আসার তাদের পক্ষে সুবিধা হয় তাদের কাজকর্মের জন্য। কিন্তু যখন সম্পূর্ণ হিন্দুদের জন্য একটা সেপারেট হোমল্যান্ড তৈরি হচ্ছে, যখন হিন্দু মহাসভা এপ্রিল মাসে তারকেশ্বরে তারা অফিসিয়ালি সেটাকে অ্যাডপ্ট করছে, যেটা আমাদের এবার একটা রাজ্য চাই, একটা জাতীয়তাবাদী সরকারের অধীনে আমরা হিন্দুরা একটা অন্য রাজ্যের বাসিন্দা হব আমাদের নিজেদের সুরক্ষার জন্য। তো তখন অ্যাবস্টেইন করার ভোটদানের মধ্যে পার্থক্য কি মেনে নিয়েছিলেন, তাদের জন্য অনেক এটা এই ব্যাখ্যাটা আপনার, আমি নিশ্চয়ই বামেদের প্রতিক্রিয়া এক্ষেত্রে প্রত্যাশা করব, তার জন্য অপেক্ষা করব। একটু আপনার শাসক দল, রাজ্যের বর্তমান বামেদের প্রতীক্ষার জন্য অপেক্ষা করবার কোনো প্রয়োজন নেই। প্রতিক্রিয়া, না প্রতিক্রিয়া আপনি নিতে পারেন। বামেরা কি প্রতিক্রিয়া দেবে? বাংলাদেশে যে গুলি করেছেন, প্রথম কে গুলিবিদ্ধ হয়েছে? বাংলাদেশের রাজনৈতিক কর্মীদের মধ্যে প্রথম গুলিবিদ্ধ হয়েছে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির নেতা, পশ্চিমবঙ্গের একজন কমরেডের নাম বলুন, দাঁড়িয়ে প্রতিবাদ করেছেন। জীবন্ত সিপিএমের দম্পতিকে পুড়িয়ে মেরে ফেলছেন। তারপরে যখন নো ভোট টু বিজেপিতে অংশগ্রহণ করে বলছেন যে আমরা আমাদের কর্মীরা রাজনৈতিক সচেতনতার প্রমাণ দিয়েছে নো ভোট টু বিজেপিতে অংশগ্রহণ করে, তারা কি প্রতিক্রিয়া দেবে? ব্রাহ্মেরা গৃহীত, পরীক্ষিত এবং পরিত্যক্ত। আপনি এই যে শেষের শব্দ ধরি, পরিত্যক্ত, আপনি তো সমস্ত রাজনৈতিক দলকে, তৃণমূল বিরোধী যারা, তাদেরকে ইতিমধ্যেই বলেছেন সমস্ত পতাকা ছেড়ে 2026 নির্বাচনকে, 2026 নির্বাচনকে কেন্দ্র করে তারা যাতে এগিয়ে আসে এবং তৃণমূল বিরোধী ভোট একত্রিত হয়। কেউ কারোর পতাকা ছাড়বেন কেন? কেউ কারোর পতাকা ছেড়ে দেয়? পতাকার প্রতি শ্রদ্ধা থাকবে না?
এরকম বহু ঘটনা গেছে, আমি রাস্তা দিয়ে হাঁটছি, দেখেছি সিপিআইএম এর পতাকা পড়ে আছে, তৃণমূলের পতাকা পড়ে আছে। এটা আমার অভ্যাস, আমি হাত দিয়ে সেটাকে তুলে একটা সামনের রেলিংয়ে রেখে দিয়েছি। কেউ কারোর পতাকা ছাড়ে না, রাজনৈতিক দলের কর্মী, তার পতাকার প্রতি শ্রদ্ধা আছে। আমি বলেছি পতাকার উঁচু জায়গায় শ্রদ্ধাস্থলে রেখে দিন কিছুদিনের জন্য, পতাকা ছাড়তে আমি বলিনি। আমি বলবো সুজন চক্রবর্তীকে বিজেপিকে ভোট দিতে, কিন্তু অনেক ভোটার আছেন যারা ভোট দিচ্ছেন নো ভোট টু বিজেপিতে। তারা ভোট দিচ্ছেন, সেই ভোটটা কার্যত গিয়ে তৃণমূল কংগ্রেসকে জিততে সাহায্য করছে। আমি সেটাকে থেকে রাখতে বলেছি এবং আমি তৃণমূল কংগ্রেসের কাছে অ্যাপিল করছি। সবাই তৃণমূল কংগ্রেসের অমৃত রস পান করেনি। আমি বহু মানুষকে জেলায় জেলায় চিনি, তাদের পরিশ্রম দেখেছি, মিথ্যা মামলায় জেল খেটতে দেখেছি, অত্যাচার দেখেছি, তাদের বাড়িতে আগুন লাগতে দেখেছি, তাদের পঞ্চায়েতে ভোটের পরে প্রচণ্ড মার খেতে দেখেছি, বহু এসএফআই কর্মীকে দেখেছি যাদের অঙ্গহানি হয়ে গেছে, কোনো দোষ নেই। এরকম যেরকম এসএফআইকে দেখেছি, ঠিক সেইভাবে আমরা তৃণমূল কংগ্রেসের মানুষকে মার খেতে দেখেছি। তাদের সঙ্গে তো আমাদের জোট ছিল, একসঙ্গে সংসার করেছি, কি অত্যাচার তাদের উপর হয়েছে আমরা জানি, কিন্তু এখনও তারা ক্ষমতার অমৃতরস পুরোটা পান করেননি, করতে চাননি। আমি সেই তৃণমূল কংগ্রেসের কর্মীর কাছেও আবেদন জানাচ্ছি, এটা আপনাদের চেনা তৃণমূল নয়। যার জন্য আপনারা পরিবর্তন করেছিলেন সেটা পালাবদল হয়ে গেছে, পরিবর্তন হয়নি। তাই বিসর্জনের মধ্যে দিয়ে নতুন প্রতিবার আগমনের অপেক্ষা করুন। শ্রমিকদা 2026-এর কথা মাথায় রেখেই সমস্ত বক্তব্য রাখছেন, তাহলে তাদের আহ্বানের মূল ডাক বা বিষয়বস্তু কি হবে আমরা জানার চেষ্টা করব। শুধু তাই নয়, তৃণমূল কংগ্রেস সম্পর্কে অবস্থান তা তো স্পষ্ট, কিন্তু বক্তব্যই বাকি, দল সম্পর্কে ধারণাই বাকি। আমরা জানার চেষ্টা করব খুঁটিয়ে খুঁটিয়ে। ছোট্ট একটা বিরতির পর সঙ্গে থাকুন। বিরতির পর আবারও আপনাদের স্বাগত। আপনার কথায় শ্রমিকদা আমাদের সঙ্গে রয়েছেন, শ্রমিকদার কাছে সরাসরি চলে যাব। শ্রমিকদা, একটা ধারণা রয়েছে, আপনার নিন্দুকেরা বলেন আপনি তৃণমূল কংগ্রেসের প্রতি নাকি খুব নরম, তাই? দেখুন, নিজেকে গরম প্রমাণ করতে গেলে কি করতে হয় সেটা আমার জানা নেই। আমি যেটা বুঝি, আমার রাজনীতিটা যেভাবে আমি রাজনীতি শিখেছি, তপন শিকদারের কাছে, সুকুমার ব্যানার্জির কাছে, বিষ্ণুকান্ত শাস্ত্রীর কাছে, মাস্টারমশাইকে অনেক ছোটোবেলায় দেখেছি, বা তার বক্তব্য শালীনতার যে প্রভাব সেটা আমার মধ্যে হয়তো একটু আছে। দেখুন, আজকের দিনে তো আর বাগ্মিতার যুগ নেই, বক্তৃতার যুগ এসে গেছে। আমার চেহারাও ছোটোখাটো, আমার উচ্চতার মধ্যে জ্ঞান বিদ্যাবুদ্ধিও সীমিত, আমার খুব একটা লড়াই করার ক্ষমতা নেই। মানে ওই বোম্বেরা দেবো, কেটে দেবো, সব মধ্যে বলি না। কী ভাষায় আক্রমণ করতে হয় বলুন? আর আক্রমণ করবো কেন? আমি এটা তো একটা নীতির সঙ্গে একটা নীতির লড়াই। আমার লড়াই তো ব্যক্তির বিরুদ্ধে নয়, ব্যক্তি যে অবস্থাটা তৈরি করেছে একটা ব্যবস্থার মধ্যে দিয়ে, ওই ব্যবস্থাটাকে পাল্টে দেওয়ার লড়াই। আমরা সহজ সরলভাবে মানুষের কাছে যাচ্ছি। আমাদের লক্ষ্য স্থির, 2028 সালে প্রত্যেক দরিদ্র মানুষের মাথার উপরে পাকা বাড়ির ছাদ সম্পূর্ণ হবে, প্রধানমন্ত্রী আবাস যোজনা। আমরা সমস্ত শিল্পপতিদের কাছে বলছি, দেখুন, এই বাংলার উত্থানের পেছনে আপনাদের অবদান আছে। আপনারা এখান থেকে আপনাদের পুঁজি তৈরি করেছেন, একটা বছর অপেক্ষা করুন, ফ্লাইট অফ ক্যাপিটাল করবেন না। অন্য প্রদেশে আপনি যেতেই পারেন ভালো লাগলে, কিন্তু এখানেও তো এতদিন ছিলেন, আপনার পূর্বপুরুষ ছিল। একটু বিনিয়োগ বাড়ান, শিল্পের উপযুক্ত পরিবেশ বিজেপি আপনাদের তৈরি করে দেবে। দেখুন, অর্গানাইজ সেক্টরে চাকরি কমবে, সরকারি চাকরি কমবে, পৃথিবী বদলাচ্ছে, পৃথিবীর অর্থনীতি বদলাচ্ছে, অর্থনীতির যে ভলিউম বাড়ছে সেই অনুপাতে কর্মসংস্থান তৈরি হচ্ছে। এটা একটা দিক। এটা যে কোনো অর্থনীতিবিদের কাছে, এটা অ্যাকাডেমিশিয়ানের কাছে এটা অ্যাকাডেমিক চ্যালেঞ্জ, কিন্তু পলিটিশিয়ানের কাছে এটা একটা অ্যাডমিনিস্ট্রেটিভ চ্যালেঞ্জ। তো সেটা আমরা চাইছি যাতে এখানে শিল্পে সুস্থ প্রতিযোগিতা গড়ে উঠুক, এখানে জমি নীতির পরিবর্তন হোক। 43টা রেলের প্রজেক্ট বন্ধ হয়ে আছে শুধুমাত্র জমি জটের কারণে। সল্টলেকের সামনে থেকে চিমনিহাটার কানেক্টর মেট্রো রেল বন্ধ হয়ে আছে ট্রাফিক পুলিশের কারণে, শেষ করা যাচ্ছে না। এর তো অবসান চাই। সিলিকন ভ্যালি, ওখানে এলিফ্যান্ট গ্রাস হয়ে গেছে। সারা যেখানে যেখানে জমি অধিগ্রহণ করে রেখেছেন, বলেছেন শিল্প তালুক করবো, শুধু ঘোষণা মাত্র। এই অবস্থার পরিবর্তন চাই। 2026-কে পাখির চোখ করে যে একেবারে শ্রমিকদা এগোচ্ছেন, তা আমাদের ইন্টারভিউর একদম শুরু থেকে শেষ অবধি স্পষ্ট করে দিচ্ছেন। শ্রমিকদা, আমাদের সময় শেষ হয়ে আসছে, কতগুলো নাম সম্পর্কে আপনার বক্তব্য একটু বোঝার চেষ্টা করব। মমতা বন্দ্যোপাধ্যায়,
কি ভাবেন তার সম্পর্কে, মুখ্যমন্ত্রী সম্পর্কে আপনার মত কি? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় একজন প্রতিবাদী মহিলা। মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী নেত্রী হিসেবে সফল। আমি পশ্চিমবঙ্গে ভবিষ্যতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেত্রী হিসেবে দেখতে চাই। অভিষেক বন্দ্যোপাধ্যায়? অভিষেক বন্দ্যোপাধ্যায় একদমই বয়সে তরুণ, তিনি তৃণমূল কংগ্রেসের উত্তরাধিকারী। সময়ের সঙ্গে সঙ্গে তাকে মানুষ পরখ করবে। তিনি এখন পর্যন্ত যে সময়টা দেখেছেন বা তার রাজনৈতিক জীবন যার যেখান থেকে শুরু হয়েছে, তখন তার দল ক্ষমতায় আছে বা ক্ষমতায় আসতে চলেছে। বিরোধী অবস্থানে থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিভাবে লড়াই করবেন, তার ভূমিকা কী হবে, সেটা দেখবার পরে, দুটো দেখবার পরে তা নিয়ে আলোচনা করব। শুভেন্দু অধিকারী? শুভেন্দু অধিকারী একজন স্বাভাবিক নেতা। শুভেন্দু অধিকারী একজন ফাইটার। শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে মুখ্যমন্ত্রীকে হারিয়েছেন। শুভেন্দু অধিকারী বিরোধী অবস্থানে থেকে সম্পূর্ণ প্রতিকূলতার মধ্যে দিয়ে প্রাসঙ্গিক হয়েছেন। শুভেন্দু অধিকারীর জ্বরে তৃণমূল কংগ্রেস আক্রান্ত। শুভেন্দু অধিকারীর নামে তৃণমূলের একটা স্নায়ুরোগ হয়েছে, স্যাস, শুভেন্দু অধিকারী সিনড্রোম। সকাল থেকে শুভেন্দু ভজনা তৃণমূল শুরু করে, মধ্যরাতে ঘুম ভাঙে, জল খায়, শুভেন্দুর নাম করে আবার সকালে ওঠে। তো এটাই শুভেন্দুর সামনে তো দেখা যাচ্ছে অবস্থানটা। সুকান্ত মজুমদার? সুকান্ত মজুমদার বয়সে অনেক তরুণ, মানে কম বয়সে রাজনীতিতে এসে সাফল্য পেয়েছে। দুবারের সাংসদ, রাজ্য সভাপতি ছিলেন, খুব ভালো কাজ করেছে, প্রচণ্ড পরিশ্রম করেছে, এখনও কাজ করছে। তার মন্ত্রিত্ব সামলানোর সঙ্গে সঙ্গে দলের কাজে, দলের খুঁটিনাটি বিষয় প্রতিদিন খবরাখবর রাখছে, কর্মীদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে। নতুন সভাপতি শ্রমিক ভট্টাচার্যের কাছে রাজ্যের প্রাক্তন সভাপতিদের মধ্যে কে সফলতম? রাজ্যের প্রাক্তন বিজেপির সভাপতিদের মধ্যে কে সফলতম? দেখুন, শ্রমিক ভট্টাচার্য। সাফল্যের বিচার ওভাবে হয় না। আপনি যদি সংখ্যার নিরিখে সাফল্যের বিচার দেখেন তাহলে একরকম হবে। যদি আপনি হরিপদ ভারতী থেকে শুরু করেন, তো একটা সময় পশ্চিমবঙ্গে বিজেপিকে বলা হতো হরিপদ ভারতীর পার্টি, সেটা এক ধরনের সাফল্য। তারপরে সুকুমার ব্যানার্জি এসে পার্টির তিনি একটা গঠনতন্ত্র, একটা স্ট্রাকচার তিনি দিয়েছিলেন, পার্টিকে সর্বব্যাপী করার চেষ্টা করেছিলেন, সর্বত্রগামী করার চেষ্টা করেছিলেন, তার এক সাফল্য আছে। তপন সিকদার এখনও পর্যন্ত পার্টির সবচেয়ে বড় জননেতা, মাস্টারমশাইয়ের পরে কেউই হরিপদ ভারতীর সঙ্গে কারো তুলনা করা যাবে না। তার বাগ্মিতা, তার রাজনৈতিক উচ্চতা, তার গ্রহণযোগ্যতা এবং তার ওই সুদর্শন চেহারা, এই সমস্ত মিলিয়ে মিশিয়ে হরিপদ সংখ্যার নিরিখে, ভোটের অঙ্কের নিরিখে? ভোটের অঙ্কের নিরিখে দিলীপ ঘোষ সফল। আবার যখন চরম বিপরীত পরিস্থিতি, তখন এই পার্টিকে যিনি রাস্তায় নামিয়েছিলেন তিনি রাহুল সিনহা। রাহুল সিনহাই একটা সময় যখন আমাদের পার্টি একটা ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছিল, 2004-এ আমরা চলে যাবার পরে বিভিন্ন আমাদের সিনিয়র নেতৃবৃন্দ তারা তখন বইটই লিখেছিলেন আর কি, স্মৃতি রোমন্থন করতে গিয়ে এমন এমন সমস্ত এর সামনে বিতর্ক তৈরি হয়ে গিয়েছিল, যেটাতে মানুষের মধ্যে একটা হতাশা তৈরি হয়েছিল, কর্মীরা বিভ্রান্ত হয়েছিলেন। ঠিক সেই জায়গায় মানুষকে নামানো, সে সময় বাংলা বন্ধ করা, প্রত্যেকটা বুথে, প্রত্যেকটা ব্লকে পার্টিকে। আমার শেষ প্রশ্ন শ্রমিকদা, সময় সংক্ষিপ্ত একেবারে। 2026-এ রাজ্য বিজেপির নির্বাচনের পরিপ্রেক্ষিতে মুখ কে হবে? 2026-এ নির্বাচনের পরিপ্রেক্ষিতে রাজ্য বিজেপির মুখ কে হবেন? দেখুন, আমাদের দল একটা শৃঙ্খলাবদ্ধ রাজনৈতিক দল। আমাদের দলের কোনো সিদ্ধান্তই কোনো স্টুডিওর ফ্লোরেও তৈরি হবে না, আর শ্রমিক ভট্টাচার্যের নিজস্ব কক্ষে তৈরি হবে না। সেটা দল ঠিক করবে। পার্টি কাউকে মুখ করে নির্বাচনে লড়বে কি লড়বে না, সেটা এখনো ঠিক হয়নি, তবে না লড়ার সম্ভাবনাই বেশি। সাম্প্রতিককালে যতগুলো নির্বাচন দেখলেন, যেখানে কেউ বিজেপি জিতছে বলে কেউ বলেননি, সেখানেও আমরা কাউকে মুখ করে লড়িনি। হরিয়ানার নির্বাচন, দিল্লির নির্বাচন, তো সাম্প্রতিক নির্বাচন। শ্রমিকদা, সবাই জানে যারা সংবাদ মাধ্যমের সঙ্গে জড়িত, শ্রমিকদা খুব মিডিয়া ফ্রেন্ডলি, মিডিয়ার সঙ্গে খুব সহজে মিশতে পারেন, কথা বলতে পারেন, গল্প করতে পারেন। তাই আমরা আলোচনাটা রাজনৈতিক ক্ষেত্র থাকলেও গল্প ছলে অন্য জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করলাম, কিন্তু সময় একেবারেই শেষ। আমাদের এই আলোচনায় আপনার কথায় এখানেই শেষ করতে হবে। শ্রমিকদা, অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য। কিন্তু শ্রমিকদা, আমরা শেষ করব 2 লাইন কবিতার মাধ্যমে শ্রমিক ভট্টাচার্যের মুখ থেকে। তথাগতরের প্রিয় কবিতাই তাহলে বলি। যখন বৃষ্টি নামলো,
যখন বুকের মধ্যে বৃষ্টি নামে নৌকা টলমল, কুল ছেড়ে আজ অকুলে যায়, এমনও সম্বল নেই নিকটে। হয়তো ছিল বৃষ্টি আসার আগে, তাই কি মনে জাগে আমার পুরো বাড়ির স্মৃতি, আমার স্বপ্নে মেশা দিনও। চলচ্ছক্তিহীন হয়েছি, চলচ্ছক্তিহীন। যখন বৃষ্টি নামলো আমি তখন উঠোন পানে একা, ভেবেছিলাম বাইরে গিয়ে তোমার পাবো দেখা। হয়তো মেঘে রোদ্দুরে কিংবা শিউলি গাছের তলে আজানু কেশ ভিজিয়ে নিচ্ছ, আকাশ সেটা চলে। কিন্তু তুমি নেই বাহিরে, অন্তরে মেঘ করে, ভারী ব্যাপক বৃষ্টি আমার বুকের মধ্যে চড়ে।